নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আজকের অনুষ্ঠান আশা রাখা যায় ভালো লাগবে। দেখুন, আপনাদের ভালো লাগবে এবং যে কোনো সকল সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে প্রথম আলোচনা করা যেতে পারে যে একটা বিষয় নিয়ে তো একটা আলোচনা করতে হয়, সেই বিষয়টা আলোচনা কি নিয়ে করা যেতে পারে সেটাই ভাবছিলাম হয়তো। তা তবু একটাই কথা বলতে পারি যে আজকে একটা আলোচনা যেটাই করব নামকরণ নিয়ে, নামকরণ বা চূড়াকরণ, এই যে ব্যাপারগুলো এইগুলো নিয়ে একটু আলোচনা করবো এবং আরো বিস্তারিত কিছু আলোচনা করব। নামকরণের ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেকেই মনে করেন যে আজকে একটা বাচ্চা বড় হচ্ছে, জন্মর পর থেকে সে বড় হচ্ছে এবং বড় হওয়ার পরে তাকে কিভাবে প্রয়োজন, তার কিভাবে সে উঁচুতে উঠবে বা কিভাবে তার জায়গায় পৌঁছবে, এবার সেই জায়গাটা নির্ধারিত করে দেয় আমাদের মতো বাবা মা বা পিতা মাতারাই কিন্তু সেই জায়গাটা ঠিক করে দেয়। এবার দেখা যাচ্ছে যে এমন কোনো নাম রাখা হলো, সেই নামটা কিন্তু কখনো লোকের কাছে বা উজ্জ্ব যাকে বলে মানে উপরে ওঠার জন্য সঠিক নয়। তো সেই জায়গাটা আমরা অনেক সময় দেখে থাকি যে অনেক বাবা মা কি করে যে সন্তানদেরকে নাম রেখে দিল, যে কোনো নামে হয়তো রেখে দিল। এবার দেখা যাচ্ছে সন্তানটা আস্তে আস্তে বড় হলো, সে বড় হয়ে গিয়ে সে কিন্তু কোনো ভালো যশ বা অর্থমান পাবে না। যেমন ধরুন, যদি কেউ ডাকে পল্টু, ঘোলটু, মোল্টু বা এইসব যে নামগুলো রাখা হয়, পল্টু, ঘোলটু, মোল্টু, মন্টু বা আরো যে এই যে ধরনের নামগুলো, দেখুন বেশিরভাগ কিন্তু এগুলো একটা মানে বিকৃতি আকারের নাম, তাই না? এই নামগুলো যদি মানে ডাকা হয় তাহলে দেখা যাচ্ছে যে সেই সব সন্তান কিন্তু খুব একটা ভালো দিক রেজাল্ট করতে পারে না, ভালো বা উচ্চ পর্যায়ে পৌঁছতে পারে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আবার কিছু কিছু এমনও মানুষের নাম রাখা আছে, সেই মানুষগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে অল্পতেই কিন্তু সে ডেভেলপ করতে থাকে। যেমন ধরুন, মানে একটা উদাহরণ সাপেক্ষে বলি, অনেক দেখবেন নাম করা ডাক্তার বা নাম করা কোনো মানে কোনো যে কোনো ব্যাপারে নাম যশ আলা লোক, তাদের নামগুলো আপনারা একটু ফলো করে দেখবেন। এই যে সন্দীপন বা শুভাশিস, এই যে নামগুলো কত সুন্দর, মানে লাগে অভিজিৎ, এই যে নামগুলোর শেষে দেখবেন জিৎ জিৎ কথাগুলো আছে। যেমন ধরুন, আমি অনেক সিনেমা আর্টিস্টই বলা যেতে পারে, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত, প্রসেনজিৎ, এই যে জিৎ কথাটা আপনি দেখুন লাস্টে কিন্তু জিৎ আছে। মিঠুন চক্রবর্তী, এই যে মিঠুন, এই যে নামগুলো এগুলো হচ্ছে উজ্জ্ব নাম। এবার এগুলো সঙ্গে সঙ্গে উপর দিকে উঠতে থাকবে। এবার আপনি যদি পল্টু, মোল্টু, ঘোলটু, কচু এই যে নাম ধরে যদি ডাকা হয়, এই নামগুলো কখনোই কিন্তু উচ্চ পর্যায়ে যেতে পারে না। এবার আপনারা একটু বিবেচনা করে দেখবেন যে এই সব নামগুলো নিয়ে অনেকে আমরা বাবা মারা ব্যঙ্গ করে সন্তানদের ডেকে থাকি। কেউ পুটু বলছি, কেউ উঁচু বলছি, এই যে কথাগুলো এগুলো কখনো সঠিক দিক আগায় না। আর এই কারণের জন্য সন্তানদেরকে নাম, তিথি, নক্ষত্র এবং পিতামাতা, গ্রহ এগুলো বিচার বিবেচনা করে কোন তিথিতে জন্ম হয়েছে, কোন ছকে জন্ম হয়েছে, সেই লগ্ন চার্ট দেখে তারপরে নামগুলোকে করা যেতে পারে। এবং সেই নামগুলো করলে অবশ্যই কিন্তু তার যশ, পয়, মান এগুলো বেড়ে যাবে এবং তাকে পেছন দিকে আর তাকাতে হয় না। এইবার দেখা যাচ্ছে আরেকটা কথা বলা যেতে পারে, আমরা অনেক সময় ভেবে থাকি যে ঠাকুর দেবতাদের নাম দিয়ে ডাকলে হয়তো খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে, তাহলে ঠাকুর দেবতার নাম দিয়ে ডাকা যেতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন আপনার ছেলের নামটা আপনি গোপাল রেখে দিলেন, আপনি গোপাল আদর করে খুব ভালোভাবে আপনি নামটা রাখলেন গোপাল। এবার আপনি একটু বিচার বিবেচনা করে দেখুন, আপনার ছেলে কখনো হয়তো আপনার সঙ্গে একটু খারাপ ব্যবহার করলো, আপনি কি করলেন? তাকে এমন কোন মানে মাথা গরম করে ফেললেন, আপনি হয়তো সন্তান আপনাকে এমন বাজে কোনো আচরণ করেছে আপনার সঙ্গে, আপনি তাকে একটা গালাগালি দিয়ে কথা বললেন, একটা বাজে ভাষায় কথা বললেন। তাহলে দেখুন তো, ঠাকুরের নাম নিয়ে আপনি নামটা রেখেছেন, তাকে গালাগালি দিচ্ছেন, তাহলে সেই ঠাকুর দেবতাকে তো গালাগালি করা হলো। অতএব মান সম্মান কিন্তু এখানেও অনেকটা তার হানি হতে পারে এবং উচ্চ পর্যায়ে যাওয়ার কোনো পরিস্থিতি থাকে না তার। অতএব ঠাকুর দেবতার নাম বিচার বিবেচনা করলেও রাখা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এমন এমন ব্যাপার আছে সেগুলো রাখা যেতে পারে, আর যারা আগে রেখেই দিয়েছেন তাদের তো কোনো ব্যাপারই না। কিন্তু দেখুন, ঠাকুর দেবতার নাম যাদের রেখেছেন বা পিতামাতারা রেখেছে, এখন বর্তমানে যাদের বয়স অনেক বেড়ে গেছে, হয়তো তারা বিচার বিবেচনা করে দেখুন তারা কিন্তু খুব ভালো নেই এবং সুখে থাকছে না তারা। যেমন ধরুন গঙ্গা, সীতা, গীতা, এরকম অনেক নাম রয়েছে, নামগুলো খুব শুনতে ভালো, খুব ভালো জিনিস, কিন্তু ঠাকুর দেবতার নাম। কিন্তু আপনি একটু বিচার বিবেচনা করে দেখুন, এরা কিন্তু কোনোদিনও সুখী হতে পারে না, খুব সুখী হয় না। এরা কিন্তু অনেক সময় দেখা যায় খুব দুঃখ কষ্টে এদের জীবনগুলো যেতে থাকে। অতএব এইসব নামগুলো না রাখাই ভালো। অনেক সময় দিক বিবেচনা করে পিতামাতা, সন্তানরা কোনো জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার বা আপনি ধরুন গুরুজন যারা আছে, বয়স্ক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে, তাদের সঙ্গে পরামর্শ করে অবশ্যই তাদের
নামগুলো নির্ধারিত করা উচিত। এবং এই নামগুলো নির্ধারিত করলে দেখা যায় যে সন্তান ভবিষ্যতে খুব উচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে এবং যাবেও। তাই এই কথাটা বলা আছে দেখবেন আমাদের শাস্ত্রে, নামকরণ করা। অনেক সময় নামকরণ, চূড়াকরণ, অন্নপ্রাশন এইগুলো যখন হয় তখন তাদের নামকরণ, সন্তান যখন জন্ম নেয় তখন কিন্তু ব্রাহ্মণ ডেকে বা ঠাকুরমশাই, পুরোহিত বলুন বা জ্যোতিষ ডেকে বলুন, নামকরণ করা হতো। এখন সেই দিকগুলো আমরা অনেক সময় ভুলতে বসেছি, সেই জিনিসগুলো আর হয় না। এখন মনে করে রাখি বাবার নাম আছে সঞ্জিত, মায়ের নাম আছে পুতুল, হয়তো দুজনের নামে দন্তা স দিয়ে প দিয়ে দুটো নাম রেখে দিলাম, হয়তো খুব ভালো দিক চলে আসবে। কিন্তু একটু বিচার বিবেচনা করে দেখা যেতে পারে যে দুজনের নাম অ্যাডজাস্ট করে সেটা যা করছেন করুন, কিন্তু গ্রহ তিথি নক্ষত্র অনুযায়ী কোন লগ্নে তার জন্ম হয়েছে, কোন চার্টে তার জন্ম হয়েছে, এবং সেই লগ্ন ছক চার্ট দেখে দিন ধরে বিচার বিবেচনা করে কোন গ্রহে কোন নক্ষত্রের মধ্যে তার জন্ম হয়েছে সেটা নিয়ে আলোচনা করে তারপরে কিন্তু তার নাম করাটা অবশ্যই প্রয়োজন। এবং দেখা যাবে যে সন্তান কিন্তু খুব ভালো দিক তাহলে আগাতে পারে। এইবার কিছু ক্ষেত্রে বলা যেতে পারে যে দেখা গেল অনেকের আছে যে আরো একটা বিষয় আরেকটা আলোচনা করি, এটা যাই হোক একটু বোঝানো হয়তো গেল কিনা জানি না, যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তো অবশ্যই আপনারা সেইভাবে চিন্তা ভাবনা করবেন। আরেকটা কথা বলা যেতে পারে যে অনেক মায়েরা হয়তো ভাত পায় না, অনেক মায়েরা ভাত খেতে পারছে না সন্তানের দ্বারা। আবার দেখা যাচ্ছে অনেক বাবা, অনেক গুরুজন শ্রদ্ধেয় ব্যক্তি দেখা গেল ছোট থেকে প্রচুর কষ্ট করে এসছে, তাদের কিন্তু ভাত জুটছে না তাদের সংসারে, বা তাদের কপালে কিন্তু ভাত লেখনীয় নেই। এবং সে অনেক বলে থাকে, দেখো জন্মের পর থেকে আমি কষ্ট করে এসেছি, আজকে পয়সা হয়েছে, টাকা পয়সা হয়েছে, কিন্তু আমার কপালে ভাত নেই। সকালবেলা সেই বেরোচ্ছি, কলকাতায় চলে আসছি গ্রাম থেকে, আবার রাত্রিবেলা বাড়িতে গিয়ে ঢুকছি, হয়তো সারাদিনে একবার ভাত পেলাম, সেই ভাতটাও ঠিক মতো হয়নি। দেখা যাচ্ছে ভাতটা হয়তো কোনো কারণে, হয়তো আপনি খেতে বসলেন, আপনার ভাতের মধ্যে একটা কোনো পোকা পড়ে গেল, বা কোনো একটা চুল পড়ে গেল, কোনো ঘৃণার জিনিস যেটা দিয়ে আপনি যেটাকে আপনার নজরের সামনে পড়লে, যেটা দেখলে আপনার শরীর খারাপ হবে, সেই সব জিনিস আপনার খাবারের সামনে চলে আসবে, কোনো দুর্গন্ধ আপনার সামনে চলে আসলো, আপনি কিন্তু আর খেতে পারলেন না। তবে অতএব এই জিনিসগুলো কি করে হয় বা এই জিনিসগুলো কি কারণে আসে? অনেক সময় খেতে বসেছেন আপনি, আপনার ভাতের মধ্যে একটা চুল পড়ে গেল, দেখা গেল একটা কাকড় পড়ে গেল, আপনি খাচ্ছেন, খুব তৃপ্তি করে খাবেন, খিদে পেয়েছে, সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছেন একদম ভোরবেলা 5টার সময়, আবার রাত্রিবেলা আপনি 10টার মধ্যে ঘরে ঢুকেছেন। তা আপনি ভাবছেন সারাদিনে দুটো ভাত খাবো, ভাত খেয়ে হয়তো একটু বিশ্রাম নেবো বা একটু মনে একটু জোর পেয়ে যাব, কিন্তু একটু বিচার বিবেচনা করে দেখবেন খেতে বসে অনেক সময় দেখা গেল কোনো নোংরা জাতীয় খাবার আপনার ভাতের মধ্যে পড়ে গেল। দেখা গেল আপনি খেতে বসেছেন, মেখে নিয়ে মুখে দিচ্ছেন, হঠাৎ করে আপনার ভাতের মধ্যে দেখা গেল একটা টিকটিকি পড়ে গেল, মাথা থেকে হট করে উপর থেকে একটা টিকটিকি আপনার ভাতে পড়ে গেল। কি কারণে পড়লো? একটা চুল, নোংরা জাতীয় চুল কোথা থেকে উড়ে এসে আপনার ভাতে পড়ে গেল, আপনি আর খেতে পারলেন না। এইগুলো হচ্ছে পিতৃঋণের জন্য হয়, পিতৃঋণ। অতএব পিতৃঋণ যদি কারোর মধ্যে থেকে থাকে, সে কিন্তু খাবার খেতে পারবে না, সারাদিন না খেয়ে থাকবে। অতএব পিতৃঋণ শোধ করার জন্য কি করতে হবে, কি চিন্তা ভাবনা করতে হবে, এইগুলোর জন্য অবশ্যই আপনার লগ্ন, চার্ট, ছক এইগুলো দেখে আলোচনা করতে হবে এবং সেই সব ব্যাপারে জ্যোতিষীদের সঙ্গে পরামর্শ নেবেন এবং কিভাবে কি বিচার বিবেচনা করা যেতে পারে। এইবার হয়তো এমনও কোনো জ্যোতিষী আছে, বা আমি সবাইকে দিয়ে বলছি না, আমি সবার মাধ্যমে সব জ্যোতিষীকে বলছি না, কিছু কিছু জ্যোতিষী আছে দেখবেন যে হয়তো আপনার দিকগুলোকে নিয়ে এমন পরিহাস বা ঠাট্টা মজা করে থাকবে যে আপনি ভাত খেতে পাচ্ছেন না তো জল ঢেলে খান, আপনি প্লাস্টিকের মধ্যে রেখে খান, অনেক কিছু বলতে পারে, কিন্তু এটা হাসি ঠাট্টা বা মজার কোনো কথা নয়। আপনি যার খিদে সে বুঝতে পারে, যদি কারো আঙুল কেটে যায় সেই ব্যথাটা একমাত্র সেই অনুভব করতে পারে যে তার হাতে কতটা ব্যথা হচ্ছে। আর সারাদিন ধরে পরিশ্রম করার পরে রাত্রিবেলা গিয়ে আপনি খেতে বসলেন, আপনার স্ত্রী আপনার সঙ্গে ঝগড়া শুরু করে দিল, আপনি আর খেতে পারলেন না, আপনার খাওয়া হলো না, ভাতের থালা আপনি সরিয়ে দিয়ে আপনি সরে গেলেন। এইগুলোরও কারণ কিন্তু অনেক আছে। দেখা গেল যে পিতৃঋণ তো একটা বটেই, মাথার চুল পড়ছে বারে বারে, আপনার খাবারের মধ্যে কাকড় পড়ছে, যত দামি চালই এনে রান্না করুন না কেন, মা লক্ষ্মী আপনার কিন্তু কৃপা করছে না। অতএব এটা কিন্তু পিতৃঋণ। পিতৃঋণ আপনার গত জন্মে হয়তো হতে পারে যে পিতৃঋণ আপনি রয়ে গেছেন, সেই প্রভাবের জন্য আপনার এটা হতে পারে। দেখা গেল এই জন্মের কিছু প্রভাব, আপনি খেতে বসেছেন, আপনার খাবারের মধ্যে দেখা গেল যে হয়তো কোনো টিকটিকি, যেটা নিয়ে আলোচনা করছিলাম, তো এইগুলো চিন্তা ভাবনা করে আপনারা অবশ্যই দেখবেন এগুলো কিন্তু কোনো ভালো দিক নয়। এগুলো ঋণ থাকলে আপনি কিন্তু ঋণের বোঝা আপনার দিনে দিনে চেপেই যাবে। অতএব এগুলো কাটানোর পদ্ধতি, প্রসেস, এগুলো অবশ্যই যারা জানে, যেই সব জ্যোতিষীরা জানে বা কোনো তন্ত্র কি
প্রক্রিয়া দ্বারা এইগুলোকে কাটাতে হয়, তাহলে কিন্তু আপনার অর্থ যশ মান এবং গ্রহের প্রভাব কিন্তু অনেকটা কেটে যায়। আর আরো যেটা বলছিলাম, ধরুন আপনি রোজ খেতে বসেছেন পাতের কিনারে, পাতের কিনারে আপনাকে একটু নুন আর একটু লঙ্কা, হয়তো একটু এক টুকরো লেবু দেওয়া হচ্ছে। এইবার সেই নুনের জায়গাটায় ভাত দিয়েছে আপনাকে এক কোনায়, সেই ভাতটা থালার এক কোনায় নুন কিন্তু জমছে আপনার। সেই নুনের জায়গাটা দেখবেন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার শেষে একটু করে নুন, লঙ্কা আর লেবুর সঙ্গে দেখবেন কিছুটা ভাত আপনার নুনে মাখামাখি হয়ে গেছে, সেই ভাতটা কিন্তু আপনি আর খেতে পাচ্ছেন না। অতএব প্রত্যেকদিন ওই ভাতটা আপনি নিত্যক্রিয়া হিসেবে আপনি রোজ ওই ভাতটাকে সাইড করে রেখে 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 আপনি ভাতটাকে রোজ একটু করে ফেলছেন। আপনি নুনের সঙ্গে এইটুক করে ভাত আপনার আসবে, এইটুক করে ভাত আপনার নুনের সঙ্গে যাবে, এইটুকু করে যেতে যেতে আপনি বিচার বিবেচনা করে দেখবেন 30 দিনে আপনার কতটা ভাত জমে যাচ্ছে। 30 দিনে আপনার কিন্তু সেই একদিনের খোরাক যেটা আপনার পেট ভরবে, 30 দিন এইটুকু এইটুকু করতে করতে যখন আপনার এতগুলো হবে, সেই দিন দেখবেন আপনার কপালে কিন্তু আর ভাত থাকবে না, আপনি কিন্তু খেতে পারবেন না, সেই দিন না খেয়ে আপনাকে দিন কাটাতে হবে। অতএব সেই যে দিনটা আপনি সকালবেলায় হয়তো কলকাতায় এসছেন গ্রাম থেকে, একদম গ্রাম থেকে সকালবেলা 6টা 5টার মধ্যে কলকাতায় এসছেন, আপনি সারা দিন রাস্তায় ঘাটে ভাবছেন আজকে এই হোটেলে খেয়ে নেবো, গিয়ে দেখবেন হোটেলের নোংরা আবর্জনা ভর্তি, কোনো দুর্গন্ধ পচা গন্ধ, না আমি এখানে খাবো না, আরেকটা হোটেলে খাবো। এই করতে করতে যখন আপনি দেখবেন একদম গন্তব্যস্থল শেষ করে আপনি বাড়িতে পৌঁছে গেছেন, বাড়ির কাছাকাছি চলে এসছেন, আপনি ভাবলেন দূর রাত্রি 9টা 10টা বেজে গেছে, এখন আর হোটেলে আর খাবো না, বাড়িতে গিয়ে একটু স্নান টান করে শুদ্ধ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাড়ির রান্না ভাত খাও। যেই খেতে বসেছেন আপনি, হঠাৎ করে দেখলেন আপনার স্ত্রী আপনার সামনে এসে রাগারাগি করে সামনে থালাটাকে একটু ঠেলে দিল, আপনার মাথা গরম হয়ে গেল যে তুমি এইভাবে কেন থালাটাকে ছুঁড়ে দিলে, বা এইভাবে জলটাকে কেন দিলে। কোনো না কোনো কারণে আপনার অজুহাতে দেখবেন সেই দিন সেই ভাতটা আপনার আর কপালে জুটছে না। অতএব একটা জিনিস বুঝতে হবে, যদি কোনো কারণে আপনি এই যে চিন্তাগুলো বা এই যে গ্রহের প্রভাবগুলো, এই যে আপনি ভাতটা ফেলছেন একটু একটু করে, মা লক্ষ্মী কিন্তু অন্তর্ধান হয়ে যাচ্ছে, মা লক্ষ্মী কিন্তু দেখে নিচ্ছে। আপনি না দেখলে কি হবে, যে দেখার সে কিন্তু ঠিক একদম আপনাকে দেখে নিচ্ছে। অতএব সেই খাবারটা কিন্তু আপনার কপালে সেই দিন আর জুটবে না। অতএব মাথায় রেখে দেবেন, ওই যে খাবারের সঙ্গে আপনি 2-4টে করে লেবু লঙ্কা নুন দিয়ে যে ভাতগুলো ফেলছেন, ওই ভাতগুলো ফেলতে 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 একদিনে যতগুলো প্রভাব আপনার মধ্যে আসবে, যতগুলো ভাত জমবে, 1 মাসে গিয়ে যেই ভাতটা একদিনের খোরাক হবে, সেদিন আপনার কপালে ভাত থাকবে না। এটাই হচ্ছে মেন কারণ, মেন লক্ষ্য। এইবার মা লক্ষ্মী কিসে বিরাজ করে, মা লক্ষ্মী কোন গ্রহের উপরে বিরাজ করে, কিভাবে প্রভাব ফেলে, এই একটা ব্যাপার। পিতৃঋণ কিভাবে প্রভাব ফেলে, সেই একটা ব্যাপার। অতএব এইগুলো কিন্তু চিন্তা ভাবনা করে অবশ্যই আপনারা এগুলো কিন্তু করবেন না। এইগুলো করলে অর্থ যশ মান এবং টাকা পয়সা এগুলো কিন্তু আপনার টানাটানি আসবে এবং গ্রহের প্রভাবে কিন্তু আপনি পড়ে যাবেন। মা লক্ষ্মী কিন্তু খুব চঞ্চল, গুরুজনরা বলে থাকে মা লক্ষ্মী চঞ্চল, এ কিন্তু বিচার বিবেচনা করে চলেন, প্রচুর শুদ্ধ বস্ত্র নিয়ে চলেন, প্রচুর ভালো বুদ্ধি জ্ঞান এইগুলো থাকা অবশ্যই প্রয়োজন। যে আমি রোজ একটু একটু করে ভাত ফেলছি, তাহলে আপনি ভেবে দেখুন 365 দিনে 1 বছর হচ্ছে, সেই 365 দিন আপনি রোজ একটু একটু করে ভাত ফেলে যাচ্ছেন। আপনার বয়স কিন্তু কমছে না, আপনার বয়স কিন্তু সেই স্টেশনে গন্তব্যস্থলে পৌঁছানোর জায়গায় আপনার বয়স চলে যাচ্ছে। এইবার দেখা যাচ্ছে আপনার গন্তব্যস্থল, আমাদের গন্তব্যস্থল কোথায়, একদম কিন্তু সেই ঘাট যেখানে আর কোনো কথা হয় না। অতএব সেই যাওয়ার আগে আপনার খাওয়া দাওয়া একদম কিন্তু রোজ একটু একটু করে জমতে থাকছে। 365 দিন 1 বছর করে যখন দেখা গেল যে আপনার 50 বছরে গিয়ে ঠেকেছে, তখন কিন্তু সেই খাবারগুলো জমতে 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 লাস্ট আপনি হয়তো আর 20 বছর বাঁচবেন, 70 বছর। তাহলে দেখা যায় সেই 20 বছর আপনার সন্তান কিন্তু যুবক হয়ে উঠেছে, আপনার সন্তান বিবাহযোগ্য হয়ে উঠেছে, আপনার সন্তান কর্মজীবনে ব্যস্ত হয়ে উঠেছে, আপনার সন্তানের দ্বারা আপনি দুটো খাওয়ার আশা করছেন, কিন্তু আপনার কপালে আর জুটছে না। অতএব এই চিন্তাগুলো আপনারা অবশ্যই করবেন যে 2-4টে করে আমি ভাত ফেলছি, এগুলো কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কি রিয়াক্ট হবে, কি ঘুরে আসতে পারে, এগুলো কিন্তু বিচার বিবেচনা অবশ্যই করবেন। তো যাই হোক, এই কথার মাঝখানে আরো একটা কথা বলে রাখি, মেদিনীপুরে আমার নতুন চেম্বার হয়েছে। অবশ্যই মেদিনীপুর স্টেশনের কাছে একদম 1 মিনিটের পথ আমার নতুন চেম্বার হয়েছে। মাসে আমাকে 2 দিন পাবেন এবং দক্ষিণেশ্বরে প্রত্যেক সপ্তাহে বুধবার করে আমাকে পাবেন। বনগাঁয় পাবেন, মালদায় পাবেন এবং খন্নানে পাবেন এবং জিরাটে নিজস্ব বাড়ি আমার, এবং সেখানে আপনারা অবশ্যই ফোন করে আসবেন, যোগাযোগ করবেন। আশা রাখা যায় আপনাদের বিচার সুন্দরভাবে সঠিকভাবে বিচার বিবেচনা করে আপনাদেরকে প্রতিকার দেওয়া হবে এবং প্রতিকার
আপনাদের মনের মতো হবে, তাহলেই আমার কথার সঙ্গে আপনাদের মনের মিল হবে এবং কথার সঙ্গে যশ আপনাদের মিলবে এবং হাতের রেখা দেখা হবে, কুষ্টি বিচার করা হবে। সেইগুলো বিচার বিবেচনা করে যদি সঠিক প্রতিকার দেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই সেই প্রতিকারগুলো কাজে লাগে। অনেক সময় দেখা যায় আমরা মা বাবারা বা গার্জিয়ানরা অনেক কথা বলে থাকি যে ডাক্তারদের সম্পর্কে, যে একটা ডাক্তার আগে ছিল কি নাক কান গলা জিভ ত্বক এইসব নিয়ে কোনো স্কিনের ডাক্তার এইসব এত কিছু ছিল না, যে কোনো একটা ডাক্তার সে তার কাছে গেলেই সে সব ধরনের ওষুধ দিয়ে দিত, এটা বলা হতো। কিন্তু এখন কেন একটা ডাক্তার গলাকে নিয়ে আলোচনা করে? একটা ডাক্তার গলায় যদি কোনো কাশি হচ্ছে সে কি করছে, পুরো রক্ত টেস্ট, কাশি সর্দি কফ নানান রকম দিকগুলো টেস্ট করতে দিয়ে দেয়। আমরা হয়তো ডাক্তারের উপর হয়তো রাগ হয়ে থাকি, হয়তো কিছু কিছু ডাক্তার হয়তো একটু বেশি লিখে থাকে, কিন্তু সব ডাক্তার কিন্তু সমান হয় না। অতএব একটা জিনিস আরেকটাও বুঝতে হবে, সে যে যখন আপনার গলায় একটু কাশি হচ্ছে বলে কতগুলো রিপোর্ট করতে দিয়েছে, একটা চিন্তা করে দেখুন আপনি সেই রিপোর্টটা কেন দিয়েছে, সেই রিপোর্টটা সে কেন করতে দিয়ে? যদি আপনার গলায় কাশি হচ্ছে রক্ত টেস্ট করতে দিল বা সুগার টেস্ট করতে দিল, থাইরয়েড টেস্ট করতে দিল, কত রকমের টেস্ট আছে, সেগুলো যদি করতে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে কোন জায়গাটা আপনার রোগ আছে, কোন জায়গাটায় আপনার সমস্যাটা আছে, সেই সমস্যাটা কিন্তু সঠিকভাবে একদম প্রতিকার করে নির্মূল করে দেবে। অতএব আপনাকে কিন্তু আর ভাবতে হবে না। এটা হচ্ছে মেন, এখন যে আমাদের সায়েন্সের যে যুগ, এখন এই যুগে কিন্তু ডাক্তাররা সেই দিকটা আগাচ্ছে। এবার আপনি একটা ভেবে দেখুন, আপনি জ্যোতিষীর কাছে গেলেন কম্পিউটারে, দাদা আপনার তারিখটা কত বলুন, আপনি বলে দিলেন আমার অমুক অমুক তারিখে আমার জন্ম, অমুক অমুক তারিখে আমি হয়েছি, অমুক অমুক সময়ে হয়েছি, অমুক দিনে হয়েছি, অমুক গ্রহ অমুক নক্ষত্র, এই যে কথাটা আপনি বলে দিলেন। এইবার আপনাকে আমি জিজ্ঞাসা করব, দাদা আপনি কোন দিকটা জানতে চান? তখন আমি ল্যাপটপটা খুলে কিন্তু আপনাকে বলে দিলাম আপনি কোন দিকটা জানতে চান। আমি ছকে বলে দিতে পারি আপনি যে দিকটা, আপনি কি জানতে চাইবেন বেশিরভাগ? আমার কর্মজীবনটা কেমন হবে, আমি কিন্তু সেই কর্মজীবনটাই আপনাকে বলবো। আমার লগ্ন ছকে কি আছে, আমার বিবাহটা কেমন হবে, আমি কিন্তু বিবাহ কথাটাই বলবো, আদার্স কিন্তু আমি আর কিছু বলবো না। কিন্তু সবচেয়ে বড় একটা ঘটনা যেটা, ছকও দেখতে হবে প্লাস হাতও দেখতে হবে, তাহলে তো বিচার সঠিক হবে। তাই এখনকার বিজ্ঞান যুগে, এখন যত বিজ্ঞান যুগে বা আমাদের যে সমাজে, শিক্ষিত সমাজে, এখানে ভুল করার কোনো জায়গাই নেই, এখানে ভুল করার কোনো জায়গা নেই, ভুল করলে ক্ষমা করারও জায়গা নেই। অতএব একটা কথা দেখুন আপনি, এই যে ভুলটা যখন হয়েই যাবে, সেই ভুলটা কিন্তু সেইভাবে প্রতিকার করা যেতে পারে। সেটা কিভাবে প্রতিকার করা যেতে পারে? আপনি যেহেতু এসছেন, হাতের রেখাগুলো আপনার কোন দিকে দিক নিচ্ছে, বা লগ্ন ছকের সঙ্গে বা তারিখের সঙ্গে জন্মসালের সঙ্গে আপনার দিন প্লাস আপনার ওই হাতের রেখার মিল আছে কিনা, যদি মিল থেকে থাকে সঠিক প্রতিকার সেই মুহূর্তে করে দেওয়া হয়। অতএব করে দিলে আপনার কিন্তু বিচার একদম সুন্দরভাবে সম্পূর্ণ হবে। এবং কিছু কিছু জিনিস আছে, অনেকে বলে থাকেন যে বশীকরণ কোনো কাজ হয় না, বশীকরণ বলে কিছু হয় না, বশীকরণ বলে কিছু হয় না। হয়, কে বলেছে হয় না? বশীকরণ বলে কিছু হয় না। বশীকরণ বলে তখনই হয়, বশীকরণ কথার অর্থ যেটা হচ্ছে যে বশ করা। আপনাকে বশ করতে হলে কখনো কেউ যদি মনে করে থাকে যে 1 মিনিটে বশীকরণ, ফোনে ফোনে বশীকরণ, ডাকযোগে বশীকরণ, এগুলো কিন্তু কখনোই সম্ভব নয়। এটা একদম বাস্তব, এগুলো ট্রেনে বাসে চলার পথে এগুলো কিন্তু দেখা যায়। এবার বশীকরণটা দেখা যাচ্ছে কি করতে হবে, যদি বশীকরণ কারো সম্পর্কে করতে হয়, অনেক জায়গায় শুনেছি যে বশীকরণে দেখা গেল তার কোনো চুল নখ বা তার ব্যবহার করা কোনো বস্ত্র বা তার ফটো, এইসব ছবি, এইসব নিয়ে বশীকরণ সেগুলো অনেক সময় করা হয়। এইবার সেইগুলো নিলেই সঙ্গে সঙ্গে হবে না, তিথি নক্ষত্রের ব্যাপার থাকে। সেই তিথি নক্ষত্র অনুযায়ী দেখা যাবে যে সেই কবচটা রেডি করা, সেই কবচটাকে তৈরি করতে হবে তিথি নক্ষত্র ধরে, যজ্ঞ হোম ক্রিয়া দ্বারা আরো অনেক রকম প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলোকে করে তারপরে কিন্তু আপনাকে ধারণ করতে হবে। এবং সেই কবচটা যদি আপনি দেখা গেল যে আপনার থেকে মোটামুটি দেখা গেল যে 300 কিলোমিটার দূরে আছে, আপনার সঙ্গে তার যোগাযোগ নেই, আজকে আপনার স্ত্রী এইখানে রয়েছে, আপনার স্ত্রী আপনার সঙ্গে ডিভোর্স নিয়ে নিয়েছে, এইবার তাকে আপনি বশীকরণ করবেন, তাহলে সেই বশীকরণটা কি, আপনি তার সঙ্গে যোগাযোগ রাখতে পারলেন না, তার কিছু ব্যবহার করতে পারলেন না, তাকে টাচ করাতে পারলেন না, তাহলে তো কখনোই বশীকরণ হবে না। বশীকরণ কখনোই হবে না, উপরন্তু ক্ষতিই হবে। আপনি দেখা গেল এই প্রলোভনে পা দিয়ে যে বশীকরণ করাবো, দেখা গেল উনি বেশি টাকা চেয়েছে, ওনার ভিজিট বেশি, অতএব উনি কিন্তু ভালো মানুষ, ওনার কাজ হবেই, এত টাকা ভিজিট হচ্ছে, আপনাদের মধ্যে এই চিন্তা ভাবনাটা কিন্তু থেকে যাবে যে দেখা গেল 2-4 হাজার 5 হাজার 10 হাজার টাকা ভিজিট, সারাদিনে 2টো পেশেন্ট দেখবো, 3টে পেশেন্ট দেখবো, অতএব এই 3 হাজার টাকা 4 হাজার টাকা যদি ভিজিট হয়, 3টে পেশেন্ট দেখলে আপনি দেখুন 9-10 হাজার টাকার ইনকামের একটা তৈরি হয়ে যাচ্ছে। অতএব এইভাবেই কিন্তু মানুষ ঠকতে শুরু করেছে যে 1 মিনিটে বশীকরণ, ফোনে ফোনে বশীকরণ, ডাকযোগে বশীকরণ, এইগুলো চিন্তা করে আপনারা নিজেরাই দেখবেন। আর কিছু কিছু তন্ত্রক্রিয়া এমন আছে, এগুলো গোপনীয় ভাবে করতে হয়। তন্ত্রক্রিয়া কখনো সবার সম্মুখে বা ভিডিও করে সেগুলো সামনে আনা যায় না। দান আর ধ্যান দুটো কথা। দান হচ্ছে
গোপনীয়ভাবে করতে হয়, ধ্যান গোপনীয়ভাবে করতে হয়, তাহলেই দেখবেন সেই শিক্ষা দান এটা পুরোপুরি আপনার কাজে লাগবে। আমাদের শাস্ত্রে বলা আছে ডান হাতে দান করলে বাঁ হাত টের পাবে না। অতএব আপনি তার আগেই কি করছেন, একটা দান ডান হাতে করে নিয়ে বাঁ হাতে ছবিটাকে এইভাবে একটা ছবি মোবাইল হাতে নিয়ে ছবিটা তুলে রেখে দিলেন, দিয়ে আপনি পোস্ট করে দিলেন সব জায়গায়, আপনি দেখাচ্ছেন আপনি দান করেছেন। এটা কিন্তু কখনোই দান হয় না। এই দানটা যদি আপনি করবেন, এই দানে আপনি কোনোদিনও সাকসেস পাবেন না। আপনি তাতে 1 টাকা পারুন, 4 আনা পারুন, 5 পয়সা পারুন, আপনি যতটুকু পারুন আপনি দানটা গোপনীয়র সঙ্গে করুন। সেই দানটা কাউকে বলবেন না। যদি না বলে থাকবেন এই দানটা আপনি যদি এখনো না পান, আপনার জীবিতকালীন জীবিত থাকা অবস্থায় আপনি এই দানটা ঘুরে আপনি পাবেন, গ্যারান্টি দিয়ে বলছি। লিখে রাখুন আপনারা এই কথাটা যে আমি বললাম। কোন দান যদি আপনি করে থাকেন, এই দানটা কিন্তু অবশ্যই গোপনীয়ভাবে রাখুন। জন্ম জীবিত অবস্থায় সেই দানটা আপনার একদম কাজে লেগে যাবে। যাই হোক, সময় আমাদের অনেক সময় আপনাদের কাছে বলে ফেলেছি, বা সময় খুব কম, সীমিত সময়। তার মধ্যে একটা কথাই বলবো, দক্ষিণ মেদিনীপুরে আমার চেম্বার একদম পুরো স্টেশনের কাছে। প্রত্যেক মাসে 2 বার করে 2 দিন করে আমাকে 15 দিন অন্তর অন্তর পাবেন, এবং বনগাঁয়ে পাবেন, খন্নান পাবেন, মালদা পাবেন এবং জিরাটে পাবেন। জিরাটে একদম নিজস্ব বাড়িতে যখনই আপনারা কোথায় আসবেন, বুকিং নাম্বার যাচ্ছে, বুক করবেন এবং বুক করে যোগাযোগ করে সব বিস্তারিত জেনে নেবেন। আমার বুক করার জন্য লোক রয়েছে বুকিং নেওয়ার জন্য। অবশ্যই বুকিং করে আপনারা আসবেন। আশা রাখা যায় এখানে কোনো মিথ্যা বা আশ্রয় নিয়ে এখানে কোনো কাজ করা হয় না, এবং এই কাজ সঠিকভাবে একদম প্রতিকার করে দেওয়া হয় যে আজকে আপনাকে ঘোরাবো, কালকে আপনি পেয়ে যাবেন। আমি কালকেই মেদিনীপুর থেকে ঘুরে এসেছি। আমার এক বন্ধু আমাকে এতগুলো পাথর দেখাচ্ছে, একজন আমার কাছে এসেছিলেন হাত দেখাতে, এবং এসে সে কিন্তু এতগুলো পাথর দেখেছে, দাদা আমি আর এইসব বিশ্বাস করি না বা করব না। মেন কথা হচ্ছে চুন খেয়ে একবার আপনার মুখ পুড়ে গেছে, এখন দই দেখতে ভয় লাগছে। অতএব সঠিক তো সবাই কথা বলে না। যাদের কথা বড় বড় বলে টেনে নিয়ে আসবে আপনার কাছে, আসুন আমার কাছে আসুন, আমার কাছে আসুন, তাহলে কিন্তু বুঝতে হবে দাদা এখানে কোনো কাজ বা কোনো রহস্য আছে। আমাকে কেউ একবার ফোন করলে আমি দ্বিতীয়বার ফোন করি না। অনেকে এই কথাটা বলে থাকেন, দাদা আপনাকে ফোন করি, আপনাকে ফোনে পাই না। আপনি ফোনে কেন পাবেন? কাজটা আপনার দরকার, আমার তো দরকার নয়। আমার যদি দরকার হতো টাকা, তাহলে আপনাকে আমি বারে বারে ঘুরিয়ে আপনাকে আমি ফোন করতাম, দিদি আসুন, চলে আসুন, দাদা চলে আসুন, মা আসুন, আমি আপনার বিচার করে দেবো। দুষ্ট লোকের মিষ্টি কথা। অতএব একটা কথা মাথায় রেখে দেবেন, টাকা এমনই একটা জিনিস, হয়তো আপনার কাজ আপনি আমাকে টাকা দিচ্ছেন, আপনিও আপনার কাজ আপনি বুঝে নেবেন। অতএব সেইভাবে দিক দেখে চিন্তা ভাবনা করে সঠিক জায়গায় যাবেন। কখনো আমি বলবো না আমার কাছে আপনারা আসুন। যদি মনে হয় আপনাদের ভালো লেগেছে, আমার কথাগুলো ভালো লাগে আপনাদের, অবশ্যই তাহলে আপনারা আমার কাছে আসবেন, বা প্রতিকার নেওয়ার জন্য। আপনি আমাকে টাকা দিচ্ছেন বা আপনি আমাকে কিছু পারিশ্রমিক দিচ্ছেন, সেই পারিশ্রমিকের মূল্য হিসেবে আপনার কাজ আপনিও বুঝে নেবেন যে আমার কাজটা কি হবে, কবে হবে, কিভাবে হবে না হবে। তবে মাঝখানে আরেকটা কথা বলে যাই, আপনারা অমাবস্যাতে কোনোভাবে কেউ গঙ্গা স্নান করবেন না। অমাবস্যা কৃষ্ণপক্ষে যত পারবেন, যদি খুব প্রয়োজন থাকে তাহলে স্নান করবেন, না হলে অমাবস্যাতে কোনো স্নান এগুলো করবেন না। যারা সুস্থ সবল আছেন এগুলো কখনোই করবেন না। সুস্থ সবল থাকলে গঙ্গায় স্নান করতে গেলে অনেক সময় দেখা যায় কালো জাদু করে অনেকে গঙ্গায় ফেলে থাকে। সেই অমাবস্যায় এমন কিছু প্রয়োগ করা হয়, দেখা গেল যারা খারাপ কাজ করে তারা সারাদিন হয়তো সেই গঙ্গায় বিষিয়ে দিচ্ছে। এবার আপনি সেই মুহূর্তের জন্য আপনি সেখানে গিয়ে স্নান করলেন, তাতে দেখা গেল কি আপনার কালের প্রভাব বা খারাপ প্রভাবগুলো, গ্রহগুলো আপনাকে টেনে ধরতে পারে, বা সেই যে কালো জাদু করে যে ছেড়েছে গঙ্গায় সেটা আপনার উপর দিয়ে যেতে পারে। অতএব সে তো আর জানছে না যে কার উপর দিয়ে গেল বা কিভাবে গেল, এগুলো তো সে জানতে পারবে না, আপনিও নিশ্চয়ই বুঝতে পারবেন না। অতএব সেই জায়গাটা নিজে বুঝে শুনে গঙ্গায় গিয়ে স্নান টান করবেন। অবশ্যই চেষ্টা করবেন কোনো অমাবস্যায় গঙ্গায় গিয়ে স্নান না করাই ভালো। আর গঙ্গায় কখনো স্নান করার সময় সাবান বা শ্যাম্পু এগুলো ব্যবহার করবেন না। এগুলো কিন্তু খুব খারাপ প্রভাব আসতে পারে, অর্থ যশ মান এগুলো কিন্তু টানাটানি আপনার আসতে পারে। অতএব এগুলো বুঝে শুনে করবেন। আশা রাখা যায় আপনাদের ভালো হবে এবং সংসার জীবন আপনাদের অনেক সুখে হবে এবং শান্তিতে থাকবে। তা আমি একটাই কথা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের আবার বলবো, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন বা আমাকে হাত দেখাবেন বা আমার কাছে এসে কুষ্টি বিচার করবেন বা জটক বিচার করবেন বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো ডিস্টার্ব বা বনিবানা হচ্ছে না, অর্থ যশ মান বাড়ছে না, তাহলে অবশ্যই আমাকে বুকিং করে আগে জেনে নিন আমি কোথায় আছি, কি বৃত্তান্ত বা কবে আসতে বলছি, সেইভাবে জেনে আপনারা কিন্তু যোগাযোগ করবেন। আশা রাখা যায় প্রতিকার আপনাদের একদম নিষ্ঠার সঙ্গে একদম প্রতিকার করা হবে। এখানে টাকা বা অর্থ যশ এইসব নিয়ে কোনো কথা নয়। আপনার যদি ভালো লাগে আগে দেখান, যদি মনে হয় না এনাকে দিয়ে আমি উপকার পাবো তাহলেই আপনারা আমার কাছে আসবেন। তা না হলে নিশ্চিত
মানে ফোন করে যে দাদা দুটো লাইন বলে দিন, আমি শুনে নি দাদা কিরকম থাকবো না থাকবো, সেটা নয়। আপনি আগে নিজে সামনে আসুন। আপনার যদি কোনো জন্ম তারিখ, সাল বা লগ্ন চার্ট এইসব কিছু না থেকে থাকে, কিচ্ছু নেই আপনার, আপনি আপনার নিজের সামনে এসে হাতটা জোর করে দেখিয়ে যান। অবশ্যই তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সময় সীমিত খুব কম, অতএব সুস্থ থাকুন, ভালো